আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। শুরুতেই জানিয়ে দিতে চাই সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসি, রাজসাক্ষী মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার রায় ঘিরে ধানমন্ডি 32-এ পুলিশ সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা। এবং শুরু হলো ভাঙা বরিশাল পটুয়াখালী সড়কের 4 লেনের কাজ। দক্ষিণের পথে যাত্রা হবে আরও সহজ। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। জুলাই গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার রায় ঘোষণা করেন। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া মামলার রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত তামান্না তাহসিন খানের প্রতিবেদনে। জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। মামলায় সুনির্দিষ্ট 5টি অপরাধ প্রমাণিত হয়। অপরাধগুলো হলো 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র বিক্ষোভকারীদের দমনে হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, উস্কানিমূলক বক্তব্য প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ, রাজধানীর চানখারপুলে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যার নির্দেশ, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যায় জড়িত থাকার নির্দেশ। আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আমার প্রত্যাশা আসামিদের খালাস পাক। গতকাল যে প্রেক্ষাপট আর আমার মামলার প্রেক্ষাপট সেই সময় কি মেট্রো রেলে আগুন, বিটিভিতে আগুন বা অন্যান্য সম্পদ নষ্ট, মানুষকে করা, এই ঘটনাগুলো কি ছিল না? সেগুলো দমন করা পুলিশের দায়িত্ব ছিল, কিন্তু আমার ক্লায়েন্টরা এরকম কোনো নির্দেশ দেন নাই তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনি একমাত্র গ্রেপ্তারকৃত আসামি। সকালে ট্রাইব্যুনালে উঠানো হয় রাজসাক্ষী মামুনকে। রায় সরাসরি সম্প্রচার করে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হয়। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় স্ক্রিনে লাইভ সম্প্রচারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এদিকে এ রায় ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্টের চারদিকে কড়া নিরাপত্তায় মোড়ানো হয়। গেটের সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে নানা সহিংসতার মধ্যেই ধানমন্ডি 32 নম্বরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে 2টি বুলডোজার ধানমন্ডি 32-এ প্রবেশের চেষ্টা করলে রুখে দিয়েছে সেনাবাহিনী। এরপর নানা ধরনের স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। আওয়ামী লীগের আমলে গঠন করা ট্রাইব্যুনালেই এবার বিচারের সম্মুখীন পতিত দলটির সভাপতি শেখ হাসিনা। সারা দেশে আলোচনায় মামলার রায়। এ নিয়ে বিস্তারিত থাকছে শফিউল মাওলার ডেস্ক রিপোর্টে।
৭১ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। তবে সময়ের বিবর্তনে আজ সেই একই ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছেন পতন হওয়া দলটির মুখপাত্র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করে। বিচার কার্যক্রম আরও সক্রিয় করতে ২০১২ সালের ২২ মার্চ একই সরকার আরেকটি ট্রাইব্যুনাল স্থাপন করে। ট্রাইব্যুনাল ১ থেকে মোট ৪৪টি এবং ট্রাইব্যুনাল ২ থেকে এখন পর্যন্ত ১১টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায় প্রকাশ ও সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে এখন পর্যন্ত শীর্ষস্থানীয় ৬ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ৬ জনের মধ্যে ৫ জনই ছিলেন জামায়াতে ইসলামের তৎকালীন উচ্চ পর্যায়ের নেতা মতিউর রহমান নিজামী, আলিয়া হোসেন, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মোহাম্মদ কামরুজ্জামান এবং মীর কাশেম আলী। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলা। পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলে গুম ও হত্যার ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধগুলোর বিচারও গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ৪টি মামলা বিচারাধীন। এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষিত হতে যাচ্ছে। এছাড়াও ২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর চালানো হত্যা নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় শেখ হাসিনা সহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত দুটি মামলায় শেখ হাসিনা সহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক ও বর্তমান ২৩ জন সেনা কর্মকর্তাও রয়েছেন। এই দুটি মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ। দক্ষিণাঞ্চলের ৬ জেলার মানুষ দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত। তবে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত সড়কটিতে ৪ লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের লাখো মানুষের বহুদিনের কষ্ট আর ভোগান্তির জীবনে ফিরিয়েছে কিছুটা স্বস্তি। তবে দীর্ঘদিন ধরে পদ্মা সেতুর প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হলেও অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। ফরিদপুরের ভাঙা হয়ে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত সড়ককে ৪ লেনে উন্নীত করার প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রাণের চাওয়া ছিল পদ্মা সেতু, সেই পদ্মা সেতু হওয়ার পরপরই কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বিশেষ করে অনেক গাড়ি কিন্তু এই যে ঢাকা বরিশাল মহাসড়কে যুক্ত হয়েছে। তো প্রতিদিন কিন্তু দুর্ঘটনার যে জায়গাটাও কিন্তু অনেক বাড়ছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে 4 লেনটা কিন্তু খুবই জরুরি। 6 লেন হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু 6 লেন না হলে 4 লেনটা দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি। 4 লেনটা হলে অন্তত কিছুটা হলে দুর্ঘটনা কমবে। ২০২২ সালের জুনে পদ্মা সেতু চালুর পর থেকে বরিশাল অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে দুর্ঘটনা, যানজট ও ভোগান্তি বেড়েছে সড়কে। বরিশাল দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু হওয়ার পর থেকেই নিত্য নতুনই এই সড়ক দুর্ঘটনায় বাড়ছে। আমরা অতি দ্রুতই 4 লেন হওয়া যেটা প্রত্যাশা করি। বর্তমান বাংলাদেশের ভিতরে খুবই বিপজ্জনক রাস্তা এই 2 লেন। যদি 4 লেন হয় এই রাস্তা, অনেক মানুষের জীবন বাঁচবে, আমাদেরও গাড়ি চালাতে সুবিধা হবে। এসব এখন বরিশালে প্রচুর যাত্রী, এইখানে অনেক গাড়ি চলাফেরা করে, এই জন্য 4 লেনই দরকার।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি, রহমতপুর ও মাধবপাশা ইউনিয়নের বিভিন্ন মৌজায় প্রায় 40 একর জমি অধিগ্রহণের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রকল্পের ফলে এলাকায় লক্ষণীয় উন্নতি হবে বলে মনে করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রুটটি 4 লেন হওয়ার ফলে অত্র অঞ্চলের গতিশীলতা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং আশা করা যাচ্ছে যে 4 লেন উন্নীত হলে অত্র অঞ্চলে শিল্প কারখানা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটা সুফল পাবে। উল্লেখ্য, বরিশাল ফরিদপুর এবং বরিশাল পটুয়াখালী পায়রা বন্দর কুয়াকাটা মহাসড়ক দক্ষিণাঞ্চলের 11টি জেলার মানুষের মূল যোগাযোগ পথ। কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু ও সংযুক্ত এক্সপ্রেসওয়ের সুফল পুরোপুরি পেতে হলে এই মহাসড়কের উন্নয়ন অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের তো এখন ফরিদপুর থেকে ভাঙ্গা বরিশাল যে সড়কটা আছে, সেই সড়কটা ভূমি অধিগ্রহণ প্রকল্প চলমান আছে। আমাদের ভূমি অধিগ্রহণের কার্যক্রমটা শেষ হলে তারপর আমরা এখানে পূর্ত কাজের প্রকল্প হাতে নিতে পারবো ইনশাল্লাহ। সুফল তো অবশ্যই পাবেন, যে কারণে এখন রাস্তা এখন আছে 2 লেনের, তখন যখন 4 লেন হবে বা পর্যাপ্ত এরিয়া যখন বাড়বে তখন ট্রাফিক তো মুভমেন্ট ভালো হবে। ঢাকা থেকে বরিশাল আসতে সময় লাগবে কম, পণ্য তাড়াতাড়ি পৌঁছানো যাবে। ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়কের 4 লেন প্রশস্তকরণ প্রকল্প এখন দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি। সাময়িক কষ্ট আর কিছুটা ত্যাগের বিনিময় হলেও এই প্রকল্প সুফল বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা সকলের। সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর সবশেষ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে টানা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজার হাজারো অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ইসরায়েলি সেনারা এখনও আবাসিক ভবন ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এদিকে সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী 10 অক্টোবর থেকে 10 নভেম্বরের মধ্যে ইসরায়েলি বাহিনী অন্তত 282 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এবারে বিনোদনের সংবাদ। আজ 17 নভেম্বর দেশের সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার 73তম জন্মদিন। 1952 সালের এই দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। গানের এক বর্ণাঢ্য জীবন পার করে আসা এই শিল্পী এখনও তার অসাধারণ কণ্ঠের জাদুতে দেশ বিদেশের কোটি কোটি শ্রোতাকে মুগ্ধ করে চলেছেন। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের প্রতিবেদনে। 6 দশকের সঙ্গীত জীবন, বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু সহ 18টি ভাষায় গেয়েছেন গান। সঙ্গীত জগতে তিনি সুরের সম্রাজ্ঞী। বলছি উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লার কথা। সঙ্গীতের আকাশে উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা। উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পীর জন্মদিন আজ। 1952 সালে জন্ম নেওয়া সঙ্গীত সম্রাজ্ঞী পা রাখলেন জীবনের 74তম বসন্তে। শিল্পীর এবারের জন্মদিনে অনুরাগীদের জন্য রয়েছে 2টি দারুণ উপহার। রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান দামাদাম মাস্ত কালান্দার ফিরে এসেছে নতুন আয়োজনে। কোক স্টুডিও বাংলায় তারই কণ্ঠে প্রকাশিত হয়েছে গানটি। পুরনো ও নতুন সুরের মেলবন্ধনে তৈরি হয়েছে মন ছোঁয়া এক রিমিক্স। শুধু সঙ্গীত নয়, এবারের জন্মদিনে রুনা লায়লার জীবনের গল্প উঠে এসেছে উপন্যাসে। আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা মায়ার সিংহাসন এই গ্রন্থে রয়েছে শিল্পীর সংগ্রাম, সফলতা আর পর্দার আড়ালের বাস্তবতার গল্প, যা কেবল সংক্ষিপ্ত ইতিহাস নয়, সংস্কৃতি ও সময়ের দলিল। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বে ছড়িয়েছেন সুরের জাদু, পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা আর সম্মান। তার গান শুধু সুর নয়, যেন স্মৃতির শিহরণ। প্রতিবার নিজের জন্মদিন পারিবারিকভাবে আয়োজনে উদযাপন করেন বরেণ্য এই তারকা। বেশ কয়েক বছর ধরেই রুনা লায়লার জন্মদিন ঘিরে থাকছে বিশেষ আয়োজন। তবে এবারের জন্মদিনের পরিকল্পনা যেন একটু বেশি চমকপ্রদ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।
এখন থাকছে খেলার সংবাদ। তামিম ইকবাল এবার নিজেই সরে দাঁড়ালেন বিপিএল থেকে। 2012 থেকেই টুর্নামেন্টের অন্যতম মুখ হলেও স্বাস্থ্যগত সমস্যা, প্রস্তুতির ঘাটতি এবং বরিশালের অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় তিনি ড্রাফট থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন। 16 নভেম্বর ক্রিক বাজকে তামিম এই বিষয়টি নিশ্চিত করেন। আগামী 23 নভেম্বর নিলাম হওয়ার কথা থাকলেও তামিম আর থাকছেন না সেই তালিকায়। সংবাদ শেষ করব, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসি, রাজসাক্ষী মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার রায় ঘিরে ধানমন্ডি 32-এ পুলিশ সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনা। এবং শুরু হলো ভাঙা বরিশাল পটুয়াখালী সড়কের 4 লেনের কাজ। দক্ষিণের পথে যাত্রা হবে আরও সহজ। এই ছিল এখনকার আয়োজন। সবশেষ খবর জানতে চোখ রাখুন কালের কণ্ঠের ইউটিউব, ফেসবুক এবং অনলাইনে। ধন্যবাদ সবাইকে।